নমস্কার, আমি অন্তরা চলে এসেছি প্রত্যেক দিনের মতো আরও একবার আপনাদের প্রিয় অনুষ্ঠান মেডিটিভস ইউটিউব চ্যানেলে। কথায় বলে যে রাধে সে চুলো বাঁধে। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেরকমই এক সফল নারীকে নিয়ে আজকে আমাদের এপিসোড। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবারতী মুখার্জি। নমস্কার, আমি ডাক্তার দেবারতী মুখার্জি। আমি একজন গাইনোকোলজিস্ট। আজকের বিষয় আমি ছোটোবেলা থেকে কিছুতে একটা প্রতিষ্ঠিত হব, কিছু একটা করতে হবে, এই ইচ্ছেটা ছিল বরাবর। আমার বাড়ির পরিবেশে আমার দাদু ছিলেন ডাক্তার, আমার মাসি মেসো ছিলেন ডাক্তার। তো ওদের দেখে বা বাড়ির সবার খুব ইচ্ছে যে আমি ডাক্তারি করি বা ডাক্তার হই। পরবর্তীকালে কলেজে 11-12 পড়ার সময় তখন হঠাৎ একটা মনে একটা সংশয় জাগে যে তখন আমাদের সময় যে ভালো পড়াশুনো মানে জয়েন্ট এন্ট্রান্সের থ্রু দিয়ে আইদার ডাক্তার হতে হবে আর ইঞ্জিনিয়ার হতে হবে, কোনো অল্টারনেটিভ প্রফেশনের কথা তখন বিশেষ ভাবা হতো না। পড়াশোনায় ভালো মানে এই দুটোই যেন প্রফেশন। এটা কীরকম আমাদের মধ্যে একটা ইনগ্রেন্ড ছিল। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সিনিয়র দাদা দিদিদের সব দেখতাম এরকমই একটা গতে চলতো। খুব রিয়েলি এক দুজন ফিজিক্স অনার্স বা ইকোনমিক্স অনার্স নিয়ে প্রেসিডেন্সি বা যাদবপুরে পড়তো, কিন্তু আমি জানতাম যে আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ারই হব। আমার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার। অনেক ছোটোবেলায় বাবা মারা যান, আমার 7 বছর বয়সে একটি অফিসে একটি অ্যাক্সিডেন্টে মারা যান। তারপর থেকে আমি এবং আমার ভাই আমাদের দুজনেরই জানতাম যে আমাদের একটা লড়াই, আমাদের প্রতিষ্ঠিত হতে হবে। 11-12 পড়ার সময় হঠাৎ করে একটা মাথায় ধারণা ঢোকে যে ডাক্তার হয়ে প্রতিষ্ঠিত হতে অনেক সময় চলে যাবে, 10 বছর লেগে যাবে, তারপর অর্থ উপার্জন শুরু হবে। তখন হঠাৎ একটু মনে হয়েছিল তাহলে বোধহয় ইঞ্জিনিয়ার হলে চটজলদির উপার্জনটা শুরু করলেই ভালো হবে। 22 বছর 18 বছর ইঞ্জিনিয়ারিং পড়তে ঢোকা, 22 বছরে পাশ করে চাকরি। জয়েন্ট এন্ট্রান্সে দুটোতেই চান্স পেয়েছিলাম। একটু তখন বাড়ির চাপাচাপিতেই ডাক্তারি পড়তে ঢুকি। পরবর্তীকালে কিন্তু ডাক্তারি পড়তে পেরে বা ডাক্তার হয়ে এখন আর কোনো আক্ষেপ নেই। মহিলাদের সমস্যা এক তো শারীরিক সমস্যা নিয়ে আমার কাছে ডাক্তার হিসেবে আসে, এবং তখন তাদের শারীরিক অসুবিধেগুলোর চিকিৎসা করতে গেলে বা তার উৎস জানতে গেলে যখন তাদের সাথে একটু কথা বলি, তাদের সাথে যে তাদের বাড়ির লোকেরা যারা আসে তাদের সাথে কথা বলে জানতে পারি যে অনেক শারীরিক অসুবিধের পেছনে রয়েছে কোথাও একটা মানসিক ব্যাপার। অর্থাৎ তাদের এই যে মেয়েরা যখন মা হতে চাইছে, মা হতে পারছে না, তাদের যে সামাজিক চাপ তাদের উপর, এবং সেইটা থেকেই অনেক সুস্থ মহিলা তার হয়তো কোনো প্রবলেমই নেই, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল তার এভরিথিং ইজ ওকে, কিন্তু এই মেন্টাল স্ট্রেস থেকেই তার প্রবলেম অ্যারাইজ করছে। তাছাড়াও বিভিন্ন গাইনোকোলজিক্যাল প্রবলেমস, তাছাড়াও কী সন্তান হতে চলেছে, তখন তার পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, প্রথম সন্তানটি যদি কন্যা সন্তান থাকে এবার দ্বিতীয় সন্তানটি কী হবে, এই অত্যন্ত মানসিক চাপের মধ্যে দিয়ে অনেক মহিলাকে আমাদের দেশে এখনও এই 21শ শতাব্দীতেও জীবনযাপন করতে হবে। এবং এটা যে শুধু নিম্নবিত্ত পরিবারের প্রবলেম তা কিন্তু নয়, এটা অনেক উচ্চবিত্ত পরিবারে আমরা দেখেছি প্রচণ্ড একটা মানসিক চাপের মধ্যে দিয়ে অনেক মহিলাকে দিন যাপন করতে হয়। তাদের একটা ইনগ্রেন্ড সব কিছুর মধ্যে দিয়ে তাদের পেটে ব্যথা, তাদের অনেক রকম প্রবলেমস তাদের হচ্ছে, যেটা আমরা দেখি অনেকটাই সাইকোসোম্যাটিক, মানে তারা সাইকোলজিক্যাল প্রেশার থেকে বডিতে অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে। যখন প্রথম মহিলারা এগিয়ে আসে ডাক্তারি পড়তে, আমরা যখন স্বাধীনতার পূর্বকালে, তখন প্রথম কিন্তু পুরুষ ডাক্তাররাই বুঝতে পেরেছিল যে মেয়েদের সঠিক চিকিৎসা করতে গেলে তখনই সম্ভব হবে যখন মেয়েরাও ডাক্তার হতে এগিয়ে আসবে এবং তাদের কাছে তাদের কথা সব কিছু মেয়েরা নিঃসংকোচে বলতে পারবেন।
সমাজটা অনেকটাই পরিবর্তন হয়েছে, এখন আর সেই ব্যাপারটা হয়তো অতটা নেই। পুরুষের ডাক্তারের কাছে তার কোনো, সে স্ত্রী না পুরুষ সেটা কখনো মানুষের মনে আসে না, তার কাছে নিঃসংকোচে সব প্রবলেমের কথাই সে বলতে পারে। তা সত্ত্বেও আমার মনে হয় এখনও ইফ দের ইজ আ চয়েস, ধরুন এমন একটা জায়গা, একটা গ্রামে বা যেখানে দের ইজ নো ফিমেল ডক্টর ওভার দের, তখন তারা বাধ্য হবে। বাট ইফ গিভেন আ চয়েস, তখন হয়তো অনেক মহিলাই প্রেফার করবে টু কনসাল্ট আ লেডি গাইনোকোলজিস্ট রাদার দ্যান আ মেল ডক্টর ইফ দে হ্যাভ আ চয়েস। অনেকটাই এগিয়েছে অনেকের ক্ষেত্রে, স্পেশালি আমি বলবো পশ্চিমবাংলায় বা বাঙালি সমাজে অনেক উদার মনস্কা। আমার একটি ভাই আছে, আমার ভাই বা আমরা দুজনে যত দূর অবধি পড়াশুনো করতে চেয়েছি, যেখানে তার জন্য যখন যেতে চেয়েছি, এখানে থাকতে হবে, সেটার মধ্যে সেটা কোনো পার্থক্য করা হয়নি। বা এখনও আমি মনে করি বেশিরভাগ পরিবারে কোনো একটি মেয়ে যতদূর পড়াশুনো করতে চায় বা অ্যাটলিস্ট শহর এবং শহরতলির এই জায়গাটা, গ্রামে গঞ্জে হয়তো এখনও মেয়েরা পড়াশুনো করতে চাইলেও আমরা দেখি অনেক জেলা থেকে পুরুলিয়া, বাঁকুড়া, যে তাদের একটু অল্প বয়সে বিয়ে থা দিয়ে দেওয়া হয়েছে, তাদের পূর্ণ বিকাশ হওয়ার আগেই তাদের উপর হয়তো একটা লড়াই, তাদের অনেক বেশি লড়াই। আমরা যারা শহর এবং তার আশপাশ জায়গায় মানুষ হয়েছি, আমাদের পক্ষে সেটা সবসময় আমরা বুঝতে পারি, কিন্তু হয়তো আমাদের সেটার মধ্যে দিয়ে যেতে হয়নি। আমাদেরই অ্যাজ গার্জিয়ানস আমাদের মেয়েদের সেটা বোঝাতে হবে, এবং এই যে অ্যাডগুলো দেয় যে সবই করতে হবে, কোনো কিছুই নয় তোমার তখন পিরিয়ড হয়েছে বলে যে তুমি খেলাধুলো করতে পারবে না বা ঘুরতে বেড়াতে যেতে পারবে না, সবই করতে হবে। এটা তাদের আমার মনে হয় কিছুটা বাড়ির শিক্ষা, বাড়ির এনকারেজমেন্ট বা উৎসাহের দ্বারা, এবং সেই ব্যাপারটা আগে ছিল পিরিয়ড রিলেটেড যে কোনো প্রবলেম মেয়েরা তাদের শুধু মাদেরই বলতো, এখন অনেক মেয়েদের দেখি আমরা তাদের বাবাদের সাথে হয়তো চেম্বারে এসছে, মা ব্যস্ত আছে বলে, বা এই ব্যাপারটাতে মায়ের একটা বড় ভূমিকা আছে, যে মেয়েকে যে এটা কিছু চুপিসারে লুকিয়ে রাখার ব্যাপার নয়, ইউ ক্যান ডিসকাস ইট উইথ এনি পার্সন, উইথ সেন্সিবল পার্সন, যে এই ব্যাপারটা সম্বন্ধে ইট ইজ জাস্ট এ ফিজিক্যাল চেঞ্জ ইন ওয়ান্স বডি। সো এই ব্যাপারটার জন্য মায়েদের ট্রেনিংটাই আমার মনে হয় একটু গুরুত্বপূর্ণ, যে মেয়েকে এটা থেকে লুকোবার কিছু নেই, এটা নিয়ে তোমার যা প্রবলেম ইউ শুড বি ফ্রি টু ডিসকাস উইথ এনি সেন্সিবল পার্সন। বিভিন্ন বয়সের মেয়েদের বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। ইয়াং গার্লসদের একরকম, অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধির সময় মেয়েদের বিভিন্ন ধরনের পিরিয়ডের রিলেটেড প্রবলেমস হয়, তাদের অনেকের পিরিয়ড হতে চাইছে না, মাসে মাসে নিয়মিত হচ্ছে না, অনেক মাস পর পর হচ্ছে, মাসিকের সময় পেটে যন্ত্রণা, সাদা স্রাব, তারপরে এইসব বিভিন্ন শরীরের র্যাশ এরকম ধরনের হয়। তারপর একটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে আমরা বলি যখন মেয়েদের 19-20 বছর সন্তান ধারণের ক্ষমতা এসে যায়, সেই সময় মেয়েদের বিভিন্ন ধরনের গাইনোকোলজিক্যাল প্রবলেমস, কেউ সন্তান চাইছে না, সন্তান আসছে না, সন্তান হতে প্রবলেম, সন্তান এসে গেছে সন্তান রাখতে চায় না, তাছাড়া বিভিন্ন মাসিকের পিরিয়ডে ব্লিডিংয়ের প্রবলেম, এগুলো একটা চলে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ বিটুইন 20 to 40। আবার তার পরবর্তীকালে একটা পেরিমেনোপজাল এজ গ্রুপে, তখন তাদের বিভিন্ন ধরনের প্রবলেম, অত্যধিক ব্লিডিং হচ্ছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে, তখন বিভিন্ন ধরনের সাদা স্রাব, কোনো সারা মাস ধরে এই ধরনের কিছু। তারপর মেনোপজ হয়ে গেলে তখনও কিছু ভেরিয়াস রিলেটেড প্রবলেমস থাকতে পারে, সেগুলো তাদের শরীর অস্থির করা, প্রেশার বেড়ে যাওয়া, সুগার বেড়ে যাওয়া, ব্লিডিং বন্ধ হয়ে যাওয়ারও 5-10 বছর পরে আবার ব্লিডিং শুরু হওয়া, এবং এই সময় থেকে অনেক মহিলারাই তাদের ব্রেস্ট রিলেটেড কোনো প্রবলেম থাকলেও তারা অনেক সময় তাদের গাইনোকোলজিস্ট ডক্টরের কাছে এসেই প্রথম কনসাল্ট করে। আমি সবসময় বলি ডাক্তার হতে গেলে খুব ভালো স্টুডেন্ট হওয়াটা যদি ইম্পর্টেন্ট হয়, তার থেকেও মোর ইম্পর্টেন্ট টু হ্যাভ আ প্যাশন।
ডাক্তারি যে কেউ হতে পারে না, শুধু ভালো রেজাল্ট করলে ডাক্তার হওয়া যায় না। ডাক্তার হতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ আ প্যাশন ফর দ্যাট প্রফেশন। তোমার চাই দিনে রাতে যে কোনো সময় তোমার সময় চলে যাবে, তোমার ঘুম চলে যাবে, তোমার খাওয়া হবে না, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু ফিল স্যাটিসফাইড দ্যাট ইউ ওয়ার আ ডক্টর। ইটস গডস চোজেন পিপল হু ক্যান বি ডক্টরস। ডাক্তার হতে গেলে তুমি ডাক্তার হতে চেয়েছো, ডাক্তার হতে, আর সেটা সবসময় মনে রাখবে, জোর করে ঘাড় ধাক্কা দিয়ে কাউকে ডাক্তার করা যায় না। বাবা মার পয়সা থাকলে ডাক্তার হওয়া যায় না, মেরিট থাকলে ডাক্তার হওয়া যায় না। ডাক্তার হতে চাও, ডাক্তার হয়ে, আমি ডাক্তার, ফর নেভার ফরগেট, you are different, you are blessed, you are a fortunate person, you have a commitment, you are a role model. তোমার কথায়, তোমার অ্যাকশনে, তোমার সব কিছু থেকে অনেক মানুষ তাকিয়ে রয়েছে তোমার দ্বারা। ভগবান, you are blessed, you have a special role to play and God doesn't give to you, he gives through you. তোমার দ্বারা হবে। সো ডাক্তার নিশ্চয়ই হবে, কিন্তু সেই নিজেকে নিঃস্বার্থভাবে দিয়ে দিতে পারবে। নিজে ডেফিনেটলি এই প্রফেশনটা ইন রিটার্ন তোমায় অনেক দেবে, কিন্তু ফার্স্ট ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ইউ হ্যাভ টু গিভ। তোমাকে অনেকটা বেশি কিন্তু দিতে হবে। অ্যাটলিস্ট প্রথম আমলে দিন রাত নেই, দিন নেই, ঘুম নেই, খাওয়া নেই, এইটা যদি মেনে নিতে পারো তবে। আর ডাক্তারিটা, ইট ইজ ডিফারেন্ট ফর ইচ ইন্ডিভিজুয়াল। ডোন্ট ট্রিট অল ইউর পেশেন্ট সেম। প্রতিটি মানুষ আলাদা, প্রতিটি মানুষের চিকিৎসা আলাদা। প্রতিটি একটা মানুষকে একটা কলমের খোঁজে একটা ওষুধ লিখে দিলে ভালো হলো, আর একটা মানুষকে হয়তো কোনো ওষুধই লিখতে হলো না, তার সাথে একটু সময় কাটাতে হলো। You have to learn to know how to treat, when to treat. Definitely come forward. The country needs doctors, the world needs doctors, but be a doctor with a passion, be doctor with a mission. প্রথম কথা হচ্ছে সুষম আহার। নিজের আহারটাকে নেগলেক্ট করবে না। ব্যালেন্স ডায়েট, যে বয়সে যেটা প্রয়োজন। অল্প বয়সে যেমন গ্রোয়িং চিলড্রেনদের, তখন প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেলস, যে ধরনের ডায়েট সেই বয়সে দরকার। আবার মাঝ বয়সী ডায়েটটা পাল্টে যাবে, তখন ঘরে বসে, তখন খেলাধুলো কমে গেছে, দৌড়ঝাঁপ ঘরের মধ্যে চত্বরে, তখন মোর ইম্পর্টেন্স টু ভিটামিনস, মিনারেলস, শাক সবজি, টাটকা সবজি, ফল, এগুলো খাওয়া, প্রচুর পরিমাণে জলটা ঠিকমতো খাওয়া, নিজেকে একটু হাঁটা চলা, রাত্রিরে হোক সকাল হোক যে কোনো হোক, শরীরে একটু হালকা ব্যায়াম করা। না খেয়ে যেমন থাকাটাও ক্ষতিকারক, এবার খুব বেশি খাওয়াটাও তেমনি ক্ষতিকারক। এবং বয়সকালে মেনোপজের পর সময় মতো একটু দুধ, দই, ছানা, শাক সবজি, ফল টলগুলো খাওয়া। একগাদা প্রোটিন ডায়েট তখন অ্যাভয়েড করা। ফ্যাটি ফুড, দোকানের খাবার, রাস্তার খাবার যতটা সম্ভব কম। এই নিজের খাবারের দিকে খেয়াল রাখা, নিজের ঘুম, কোনো কিছুই, বডির রেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিছু হবে না, একটু চুপচাপ চোখটা বন্ধ করে টান টান হয়ে কিছুক্ষণের জন্য শুয়ে থাকা, এবং কিছুটা সময় নিজের জন্য দেওয়া। নিজের বন্ধু বান্ধব যাদের সাথে হাসি ঠাট্টা মশকরায় সময়টা কেটে যাবে। শুধু সবসময় বাড়ির বাচ্চাদের কাছে তুমি তোমার গার্জিয়ান, হাজব্যান্ডের সাথে, তার সাথে তার যত গুরুত্বপূর্ণ ডিসকাশনস, বাড়ির সিনিয়র সিটিজেন্সদের কাছে তোমার দেখানো যে তুমি সব পারো, সব কিছু করে। বাট ইউ নিড ফ্রেন্ডস, ইউ নিড কম্প্যানিয়ন্স ইন লাইফ, যাদের সাথে তুমি আনন্দ করতে পারবে, যেখানে তুমি সেই আবার ছোট্ট মেয়েটি হয়ে যেতে পারবে, যেখানে তুমি খিলখিল করে হাসতে পারবে। ভেরি ইম্পর্টেন্ট এসেন্স টু লিভ লাইফ টু দ্য ফুলেস্ট। আমি সবসময় বলি, নিজের উপর বিশ্বাস। তুমি তো জানতে হবে যে আমি পারবো, আই ক্যান, আমার দ্বারা সম্ভব, সব সম্ভব। নিজেকে সেই জন্যে ফিট রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। নিজের হেলথের দিকে খেয়াল রাখা, সময় মতো খাওয়া দাওয়া, ডাক্তার দেখানো, এক্সারসাইজ রুটিন, সব কিছু নিজেকে ফিট রাখা। ফিজিক্যালি, mentally, নিজের will power. I can do it. Why cannot? I can be simultaneously a mother, a wife, a daughter-in-law, a companion and a doctor. It is possible. কেন? এ তো সেই মা দুর্গার সময় থেকে মেয়েরাই শক্তি রাখে। তারা পারলে কি না পারে, ইচ্ছে করলেই সব পারা যায়। ইচ্ছেটা থাকতে হবে ভেতরে, এবং নিজেকে সম্ভব। ইচ্ছে থাকলে নিজেকে সে সুস্থ রাখবেই, নিজের জন্য সময় বের করবেই, এবং সবার জন্য সময় বের করবে। তার দ্বারা সব সম্ভব। যে মেয়েরা সব বিষয়ে এগিয়ে আসুক, সব বিষয়ে তাদের মতামত প্রকাশ করার স্বাধীনতা পাক, তাদের মতামতের গুরুত্ব দেওয়া হোক, তারা সেখানে নিশ্চয়ই সব দিকে মেয়েরা এগিয়ে আসুক, সেটা ডেফিনেটলি গুডস। আর জীবনটা অনেক বড়, জীবনে অনেক কিছু করার আছে, আর আমি বিশ্বাস করি একটাই জীবন, যা করার করে ফেলো। ডু ইট নাও, গেট ইট ডান, লিভ উইথ আ প্যাশন,
যা করবে ভালোবেসে করো, যেটা ভালো লাগবে না জোর করে করো না। সংসার করতে ভালো লাগলে, সংসার করতে ইচ্ছে হলেই সংসার করো, তবেই সংসার করো, ভালোবেসে করো, জোর করে সংসার না। পড়াশুনো করতে ভালো লাগলে যতদিন করো করো, ডু হোয়াট এভার ইউ ডু ইট। চাকরি করতে ভালো লাগলে চাকরি করো, যে চাকরি করতে, যে চাকরিটা করতে ভালো লাগছে সেটা করো। বাড়িতে যেটুকু সময় দিতে, ছেলে মেয়েদের পড়াতে ভালো লাগে সেটা ডু ইট, ইউ উইল ফাইন্ড টাইম। ভালো লাগার জিনিসের জন্য আমরা সবাই ঠিক সময় বের করে নিতে পারি। যেটা করবে ভালোবাসা মাখিয়ে সে কাজটা করো। আরও একবার ধন্যবাদ জানাই ডক্টর দেবারতী মুখার্জিকে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762। আবার বলছি +91 9330 240 762। আমাদের ইমেল আইডি mailmeditives@gmail.com। এছাড়াও মেডিটিভস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।